বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে যে সুযোগ তৈরি হয়েছে, আমরা জানি যে এদেশের মানুষ কয়েক দশক ধরে অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করছে। এই পরিবর্তিত পরিস্থিতি সেই লড়াইয়ের পথ আরও সুগম করেছে কিনা? বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে কি? মানুষের তো দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা অর্থনৈতিকভাবে মুক্তি পাবে। তারা উৎপাদন করে, উৎপাদনটা বন্টন যেন সুষমভাবে হয়। তারা শ্রম দেবে, তারপরে যে মজুরি পাবে সেই মজুরি দিয়ে তাদের জীবনটা যেন তারা ভালোভাবে নির্বাহ করতে পারে। আমাদের দেশের কেন গোটা পৃথিবীতেই মানুষ কাজ করে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু যদি এমন মজুরি পায় যা তার দারিদ্র্য সীমার উপরে আর উঠতে দেয় না, দারিদ্র্য সীমার নিচেই থাকে, তাহলে তাদেরকে বলা হয় ওয়ার্কিং পুয়ার, মানে কাজ করেও গরিব। তা আমাদের দেশে কাজ করে গরিব মানুষের সংখ্যাই দিন দিন বাড়ছে। এবং এই যে কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করি, যে বাজারটা কে নিয়ন্ত্রণ করে এবং বাজারের দুর্ভোগটা কে বহন করে। এটা হচ্ছে ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে, চৈত্র মাস আসছে। এই সময় বাজারে যে কোনো সবজির দাম যে কোনো সময় কম থাকে, কারণ টমেটোটা প্রায় শেষ হয়ে আসছে, বেগুনগুলোও প্রায় টান ধরেছে, শুকনো মরিচের কাঁচামরিচের ঝাল বাড়ছে। এই সময় কিন্তু কাঁচামরিচের দাম কম থাকে, পেঁয়াজ নতুন উঠেছে, পেঁয়াজের দাম কম থাকে, এমনকি আলুর দামটাও কম থাকে। আবার সেপ্টেম্বর মাসে গিয়ে পেঁয়াজ হয়ে যাবে 100 টাকার উপরে, সেপ্টেম্বর অক্টোবরে। সেই সময় গিয়ে কাঁচামরিচের দাম 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এমনকি 1000 টাকাও হয়ে যেতে পারে। ফলে এখন বাজারে সবজির দাম কম বলে এইটা কিন্তু নিয়ন্ত্রণের ফলে হয়েছে তা না, এটা আমাদের এই সিজনাল সবজি, তার কারণে এটা একটি প্রভাব পড়েছে। কিন্তু যে জিনিসগুলো সিজনাল নয়, ব্যবসায়ীদের কারসাজি যেখানে আছে, তেলের দামটা দেখুন তো, সয়াবিন তেলের দাম কমেছে, এখানে চিনির দাম কমেছে। রোজার মাসে বেশি প্রয়োজন হয় মানুষের একটু চিনি, সেটার দাম কীরকম। এমনকি কয়েকদিন আগেই যে আমাদের ধান উঠলো, এখন চালের দাম প্রতি কেজিতে 7 টাকা 8 টাকা পর্যন্ত বেড়ে গেছে না গত কয়েকদিনের মধ্যে। আমি শুধু এখন টমেটোটার দাম কম, কিন্তু টমেটো মানুষ কতটুকু খায়, চালটা তো তাকে খেতেই হবে। ডিমের দাম কি কমেছে? মাছের দাম কমেছে, মুরগির দাম কমেছে। ফলে হয়েছে কি, মানুষ মানে চিৎকার করছে না বলে আমরা হয়তো অনেকে মনে করছি যে মানুষ বোধহয় ভালোই আছে। চিৎকার করছে না কেন? মানুষ মনে করে সরকারটা অন্তর্বর্তীকালীন, এই সরকারের কাছে এই মুহূর্তে চেয়ে লাভ নাই, ঠিক আছে পরবর্তীতে যে সরকার আসবে তার কাছে চাইব। আর এই সরকার কয়দিনই বা থাকবে, ফলে শুধু শুধু সেই সরকারের বিরুদ্ধে কথা বলে আমাদের কী লাভ। ফলে এই কারণে মানুষ হয়তো সহ্য করছে, অপেক্ষায় আছে, কিন্তু বাজার কিন্তু অপেক্ষা করছে না, ব্যবসায়ীরা অপেক্ষা করছে না। রোজার মাসে কয়েকটা জিনিস বাংলাদেশের বেশি লাগে, এটা সবাই জানে, এবং এটা ব্যবসায়ীরা সেই হিসাবেই হিসাবটা করেন। যেমন লাগে একটু ডিমটা মানুষের লাগে, একটু মুরগিটা লাগে, একটু মাছটা খেতে চায়, অথবা একটু চিনি লাগে, শরবত খায়, ছোলা, হ্যাঁ ছোলাটা লাগে, খেজুর লাগে। বলেন কোন জিনিসটার দাম কম আছে? ফলে আমরা দেখব যে মানুষের যা প্রয়োজন তার দাম কেমন, আর যা প্রাকৃতিকভাবে এই সময় একটু বেশি আছে তার দামটা বাজারে কীরকম। আলু হিমাগারে রাখে কৃষকরা, হিমাগারে রাখার চার্জ দ্বিগুণ করে দেওয়া হলো। অনেক কৃষক আলু ফেলে দিচ্ছে। হ্যাঁ, না আলু ফেলে, আলু রাখবে কোথায়? হিমাগারে রাখবে। তাহলে হিমাগারে আলু রাখার খরচ যে দ্বিগুণ হলো, এর প্রভাবটা তো আমি 2 মাস পরে টের পাবো। বিদ্যুতের দাম কিন্তু এখনও বাড়েনি, তাতেই হিমাগারের রাখার খরচটা দ্বিগুণ করে ফেলা হলো। এরপরে তো আরেকটা অজুহাত হবে, বিদ্যুতের দাম সরকার বাড়াবেই, কারণ IMF-এর সঙ্গে সরকারের চুক্তি আছে, বিদ্যুতের দাম বাড়াবে। ফলে তখন বলবে বিদ্যুতের দাম বেড়েছে, ফলে আবার কোল্ড স্টোরেজের চার্জ বাড়বে। ফলে আলু আবার কিন্তু এখন যেটা 22 টাকা আছে, 20 টাকা 22 টাকা আছে, আবার কিন্তু শুট আপ হয়ে যাবে, 60 টাকায় চলে যাবে। ডালের দাম কি কমেছে? কমেনি তো। ডালের একটা বড় অংশ আমাদের আমদানি করতে হয়, তেল আমাদের একটা বড় অংশ আমদানি করতে হয়। বিশ্ববাজারের তেলের দাম কত আর বাংলাদেশের তেলের দাম কত, তার কম্পারেটিভ স্টাডিটা যদি করি, ফলে সব দিক থেকে দেখব শুধু সোনার দাম বেড়ে যাচ্ছে তাই নয়, মানুষ যা খেতে চায় সব কিছুর দাম বাড়ছে, আর মানুষ যা বিক্রি করতে পারে, তার মানে শ্রমশক্তি যেটা বিক্রি করতে পারে, সেটার দাম কিন্তু বাড়ছে না। আমাদের বলছে, এই গত কয়েকদিন আগেই তো বললো যে আমাদের মুদ্রাস্ফীতিটা কিন্তু এখনও 2 ডিজিটের নিচে নামে নাই, কিন্তু মানুষের আয় কিন্তু সরকারি হিসাবে 5%, 6%-এর বেশি আয় বাড়ে নাই। আচ্ছা, কর্মপ্রত্যাশী মানুষের ভিড় কীরকম বেড়েছে? কাজ কি এই সময়ের মধ্যে, গত 7 মাসের মধ্যে নতুন খুব বেশি কর্মসংস্থান হয়েছে?
বরঞ্চ কিছু কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে। ফলে যে কাজ হারানো মানুষ, তার তো খরচটা তো বেড়ে গেল, কিন্তু কাজ না থাকার কারণে তো আয় বাড়ানোর সুযোগ তো তার নাই। শুধু একটা জিনিস খেয়াল করে দেখবেন, টিসিবির ট্রাকগুলো যেখানে আসে সেখানে লাইনটা কত বড় হচ্ছে। বাজার মানুষকে স্বস্তি দিয়েছে না বাজার মানুষকে শাস্তি দিচ্ছে, এটা শুধু টিসিবির ট্রাকের পিছনে লাইনটা দেখলেই বুঝবো। ফলে আমরা মনে করি এই জায়গায় অন্তত সরকারের ভূমিকা পালন করা দরকার, যে যে পণ্যগুলো আমাদের সংরক্ষণ করে রাখা যায় সেই পণ্যগুলো কেন রোজার নামে, ঈদের নামে, পূজার নামে সেগুলো বাড়ানো হয়। আজকে কয়েকটা জিনিসটা আবার দেখেছেন আপনারা, 10,000 টাকার কাপড় 40,000 টাকা চাওয়া হচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই যে তুমি যে ড্রেসটা বানিয়েছো আসলে কস্টিংটা কত হয়েছে, কেন তুমি 40,000 টাকা চাইছো? ফলে এই যে চাইতে পারলে 4,000 টাকার 40,000 চাই। ফলে এই যে তাহলে এখন যে কিনতে যাবে যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, সে 40,000 থেকে সে আসলে কত কমাতে পারবে? তার তো আবার চক্ষু লজ্জা আছে। সে 40,000 টাকা দাম চাইলে খুব বেশি হলে সে 30,000 টাকা এই পর্যন্ত আসবে, কিন্তু জিনিসটা তো প্রোডাকশন কস্ট যদি বলি সব মিলে 4,000 টাকা হয়। তার মানে এমন একদল সাহসী ব্যবসায়ী বাংলাদেশে আছে, তারা সাহস করে দাম চাইতে পারলে আমাদের বাকি মানুষদের কিন্তু অবস্থা কাহিল হয়ে যায়। ফলে আমরা মনে করি এই জায়গায় সরকারের একটা ভূমিকা রাখা দরকার ছিল। এইখানে সরকারের অন্তত বাজার মনিটরিংটা করা খুব দরকার ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কি কি কাজ করবেন সেটা মানুষ অপেক্ষায় আছে, কিন্তু প্রতিদিন সংসার চালাতে যে বিড়ম্বনার মধ্যে আছে, এইটা সরকার যদি তাদেরকে একটু স্বস্তি দেয়, মানুষ বলবে যে অভ্যুত্থানের এত বড় একটা বিজয়ের পরে অন্তত আমার ঘরে এতটুকু স্বস্তি আমি পেয়েছি। আমি রাষ্ট্র ক্ষমতার কী কী পরিবর্তন হয়েছে এটা বুঝতে আমার হয়তো 3 বছর লাগবে, কিন্তু আমার প্রতিদিন প্রতি মাসের শেষে যখন আমার আগের মাসের বেতনের টাকাটা শেষ হয়ে যায়, পরের মাসের বেতনটা এখনও হাতে পাই নাই, সেই যে 7-8 দিন 10 দিন যে কীভাবে চলি, এইটা কি সরকার একটু দেখবে না? তার সঙ্গে একটু বলে শেষ করি, 31 তারিখে ঈদ হবে। ইতিমধ্যে আমাদের শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে যে ঈদের আগে তারা কি তাদের বকেয়া বেতনটা পাবে? ঈদ যাত্রা কি নির্বিঘ্ন হবে? ঈদের আগেই বাসের ভাড়া যে বাড়ানো শুরু হয়ে গেল, বেতন কি তার বেড়েছে? বাসের ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে এরপরে যদি কেউ বলে যে আমরা আগের চেয়ে স্বস্তিতে আছি, তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষের এই দুঃখ বেদনাগুলো খুব বেশি হয়তো খেয়াল করছেন না।